এই গরমে চুল ছেড়ে রেডি হয়েছিলাম দাওয়াত খেতে যাব বলে। কোরবানি ঈদের পরে দেখা যায় অনেক জায়গায় দাওয়াত থাকে, এমনকি এমনও হয় যে একদিনে 2-3 জায়গায়ও দাওয়াত পড়ে। তো সব জায়গায় তো আর একদিনে যাওয়া যায় না, এক বেলায় যদি দাওয়াত পড়ে। আজকে আমার দাওয়াত ছিল আমার কাকার বাসায়, মানে আমার ভাইয়ের মেয়ের আকিকা। তো আম্মুর জিজ্ঞেস করলাম কোন ড্রেসটা পরবো, আম্মু আমার কইলো যে লাল ড্রেসটা পরতে, আর লাল ড্রেসের সাথে সুন্দর করে এক জোড়া কানের দুল পরতে। তো আমি ভাবলাম যেটা আম্মা কইছে আম্মার কথাই শুনতে হবে, তার জন্য আমি ড্রেসটা পরে নিলাম। আর যেই পরিমাণ গরম ভাই, যেই পরিমাণ গরম, মানে আমি একদম রেডি হইতে চাইছিলাম না, তারপরে মনে হলো যে না একটু সুন্দর করে রেডি হয়ে যায়, কত মানুষ আসবে। আর এই গরমে তো ফাউন্ডেশন কনসিলার এগুলো কোনো কিছু দেওয়াই যায় না, তার জন্য আমি একদম হালকা করে দিয়েছি, মানে খুবই হালকা করে দিয়েছি যেন ঘামলে বেশি বের না হয়ে যায়, কারণ এত বেশি আমার ঘাম হইতেছিল। তারপর আমি একটু হালকা করে হালকার উপরে সেজে নিয়েছি আর কি, ফেস পাউডার আর কনসিলার। ঈদের পর আজকে আমি মানে বাসা থেকে বের হব, আর একটা নতুন জামা পরেছি, মানে ঈদের দিন দেখা যায় কেউ না পড়তে পারলে ঈদের পরের দিন পরে বা তারপরে পরে। আমার এরকম অনেক ঈদ গিয়েছে যে ঈদের সব পরে ঈদের জামা পরা হয় না, ইভেন 2-3 মাসও পরা হয়নি, অনেক পরে কোথাও দাওয়াত পেলে পরা হয়েছে। তো এবারও ঈদের পর পরে দাওয়াত পেয়ে ফেললাম, তার জন্য সুন্দর করে একটা ড্রেস পরে গেলাম। আমি যদিও চাইছিলাম যে ওই কালারটা পরতে, কিন্তু আমার আম্মা কইছে যে এই কালারটা পরে, তার জন্য এটা পরছি। আর আমি একটা স্ট্যান্ডের অভাবে, একটা ক্যামেরাম্যানের অভাবে সুন্দর করে ভিডিও করতে পারতেছিলাম না। বালিশ টালিশ দিয়ে চেয়ার মেয়ার দিয়ে কোনো রকমের মোবাইলটাকে সেট করছি ভিডিওটা করার জন্য। তারপর আমার কাছে মনে হতেছিল যে একটু বেশি নিচু হয়ে গিয়েছে ক্যামেরাটা। আর আমি পোজ দিতেছিলাম, কারণ আমি আসলে ড্রেস পরে চেয়েছিলাম কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলতে, কিন্তু আসলে কাউরে যে বলবো আমাকে সুন্দর করে ছবি তুলে দেন, মানে ওইরকম পাইতেছিলাম না। আর যেই পরিমাণ গরম হয়েছে, আমি যে চুলগুলো ছেড়ে রাখছি, ঘাড়ে আমার চুল লাগতেছে, আমার অনেক অস্বস্তি লাগতেছে। আমার কাছে মনে হতেছে যে ভিডিওটা শেষ করে তারপরে চুলগুলো বেঁধে ফেলবো। আর সুন্দর সুন্দর করে পোজ দিতেছিলাম যেন পরে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কয়েকটা ছবি রাখতে পারি, কারণ আমার আম্মা তো বললে বুঝবে না যে কিভাবে ছবি তুলবো। তারপর আম্মারে বলছিলাম, আর এদিকে আমার আম্মা আমার ডাকতেছিল যে তাড়াতাড়ি করার জন্য, কারণ আমার আব্বা ভাই গিয়া খাওয়া দাওয়া করে এসে পড়ছে। আর আমি আর আম্মা ভাবছিলাম যে একটু পরে যাবো, কিন্তু আমি রেডি হইতে হইতে লেটও হয়ে গিয়েছে। আর ওরাও খেয়ে চলে আসছে, যেহেতু শুক্রবার জুম্মার নামাজের পরে খাবার শুরু হয়ে গেছে। আর আমি এই জামাটা পরছি 2টার দিকে, আর খুলে ফেলছি 2:30টার দিকে, কারণ এত গরম লাগতেছিল। আমি জানি না আমাদের এখানে গরম নাকি পুরো বাংলাদেশে গরম, আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় কেমন গরম পড়ছে। তারপর আমার কাছে মনে হতেছিল যে আমি ভিডিওটা নিচ থেকে করতেছি, তার জন্য আবার একটু সেট আপ করলাম ভিডিওটাকে, চেয়ার মেয়ার দিয়ে আরেকটু মোবাইলটাকে উপরে রাখলাম। এখন হচ্ছে আবার দেখতেছিলাম আর কি, কারণ আমার ফুল ড্রেসটা আসতেছিল না, নিচ থেকে করলে কেমন একটু বাজে দেখাইতেছিল, তার জন্য আবার উপর থেকে ভিডিও করে আবার পোস্ট দিতেছিলাম। আর আমার শপিং ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি এই ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছি। এটা আমি হচ্ছে একটা ভিনটেজ নামে একটা পেজ থেকে নিয়েছি, আপনারা সার্চ দিলেই পাবেন। ড্রেসটা দেখতে একটু গর্জিয়াস হলেও মানে একটু আরামদায়ক আছে আর কি, মানে অত অন্য সব ড্রেস যেরকম হাবিজাবি লাগে এরকম হাবিজাবি না, মানে একটু কটন কাপড়ের মধ্যে, তো অনেক আরামই লাগতেছিল আমার কাছে। মানে এই গরমে ড্রেসের জন্য আমার কোনো সমস্যা হয়নি, আমার সমস্যা হয়েছে চুলের জন্য। চুল ছাড়লেও ঘাড়ে, এই যে বারবার আমি চুল ধরতেছি কারণ আমার ঘাড়ে ঘেমে চুল লেগে যাচ্ছিল, এর জন্য আমি বারবার চুলগুলো টান দিতেছিলাম। আপনারা আবার জানেন কি ভাববেন। আর আমি চুলগুলো তো কেটে ফেলছি, যে এখন একটু চুলগুলো কাটার কারণে একটু চুলের আগা কম দেখা যায়, একটু ঘন লাগে, কিন্তু নর্মালি আমার চুল অনেক পাতলা। আর আমি চেষ্টা করতেছিলাম যে আমার পিছন সাইডটা দেখানোর জন্য, কারণ যে আমার প্যানেল নিচের প্যানেলটার কারণে অনেক সুন্দর লাগতেছিল। আর আমি দৌড়ে চলে আসছি কারণ আব্বা রাগ করতেছিল, আর পিছনে আমার আব্বার লুঙ্গি দেখা যায়, কারণ আমাদের বাসার পাশেই আমার কাকার বাসা, সেখানেই আমরা আজকে আকিকা খেতে গিয়েছিলাম, আকিকার দাওয়াত খেতে গিয়েছিলাম। তারপরে এই যে ফার্স্টে হচ্ছে সবজি, তারপর হচ্ছে রোস্ট ডিম। আর সবজিটা এত মজা লাগছে আমার কাছে, মানে আমার কাছে মনে হচ্ছে বাসায় ট্রাই করবো। তারপর ছিল খাসির মাংস, সব মিলিয়ে খাবার অনেক মজা ছিল, আর এত গরম লাগতেছিল আমার। অনেক তো মাংস ভাত খাওয়া হলো, এইবার একটু মাংস খাওয়া বন্ধ করা দরকার। নিজের বাসায় মাংস, কোথাও দাওয়াতে গেলে মাংস, যেখানে যাই সেখানেই মাংস খাওয়া লাগতেছে। গত 1 সপ্তাহ যাবৎ মাংসের উপরই আছি, তার জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা বানাই। আর ব্রাহ্মণবাড়িয়াতে আছি, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ভর্তা যদি না খাই তাহলে কি হবে। আর এই ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে শীতল চাপা শুটকি, যেটা ওইটা, তারপর পেঁয়াজ, আর হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, নাই বলতে গেলে। আর কাজ করার সময় জামার হাতাগুলো এত বেশি বিরক্ত করে, তখন মনে হয় যে না শর্ট হাতা পরে কাজ করা দরকার, লং হাতা অনেক বেশি ডিস্টার্ব। আমি একদম 100% শিওর যে এতদিনে মানে ঈদের পর থেকে এখন পর্যন্ত সবার বাসায় এই ভর্তা বানানো হয়ে গিয়েছে। এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে মরিচগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন বাটার সময় আমার একটু সুবিধা হয়, মরিচগুলা তাড়াতাড়ি হচ্ছে মিশে যাবে। তারপর এখানে আমি চাপা শুটকি মানে শীতল শুটকি গুলাকে লবণ দিয়ে তেলে নিয়ে আসছি। অনেকে তেল দিয়ে তেলে মানে তেলে তারপরে খাই, একই কথা লাগে আমার কাছে, তেমন কোনো পার্থক্য নেই। তারপর এখানে পেঁয়াজগুলোকে আমি কিউব কিউব করে কেটেছি। আর পেঁয়াজগুলো বাটার সময় তেমন একটা মিহি করব না, কারণ পেঁয়াজগুলো যখন কামড়ে পড়ে তখন আরো বেশি মজা লাগে। আমাদের বাসাতে এমন হয় যে ভর্তার পেঁয়াজ শেষ হয়ে যায়, ভর্তা বাড়িতে পড়ে থাকে, সবাই এত পছন্দ করে এই শুটকির ভর্তার পেঁয়াজটা।
মরিচগুলো বাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি শুটকিটা বেটে নিব। আর এই শুটকিটা একদম মানে একটা বাটা দিলেই দেখা যায় একদম মিহি মিহি হয়ে যায়, যেহেতু আমি আগেই তেলে নিয়ে আসছি। শুটকিটা মিক্স করার পরে আমি এখানে হচ্ছে পেঁয়াজগুলো বেটে নিব। আর যদি আপনার মনে হয় যে লবণ লাগে তখন আপনি লবণ দিবেন, যতটুকু লবণ আপনার প্রয়োজন হয়। যেহেতু আমি তেলে নিয়ে আসছি লবণ দিয়ে, তার জন্য আমার তেমন একটা লবণ লাগে নাই, খুবই অল্প পরিমাণে লবণ আমি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এই ভর্তার ভিডিও দেখার পরে আমার কমেন্টে দুইটা দল থাকে, একটা দল হচ্ছে আমাদের এলাকার, আরেকটা দল হচ্ছে অন্য এলাকার। মানে কিছু আপুরা বলে যে হ্যাঁ আমরা এইভাবেই বানাই, আর কিছু আপুরা বলে যে রসুন ছাড়া শুটকি ভর্তা কল্পনা করাই যায় না। এটা এটা সত্যি যে আমরা সব কিছুতেই মানে রসুন ব্যবহার করি, মানে সব শুটকির ভর্তাতেই, কিন্তু এই শুটকিতে আমরা একদমই রসুন ব্যবহার করি না। এইভাবে মানে এই প্রসেসে যখন আমরা ভর্তাটা বানাই একদমই রসুন ইউজ করে না আমাদের এলাকাতে। আমি যে কয়জন মানে আত্মীয় স্বজনের বাসায় খাইছি বা আমাদের বাসায়, দুই ভাবেই অনেক মজা, রসুন দেওয়ার পরও মজা, রসুন ছাড়াও মজা, কিন্তু আমরা এরকম ভাবে খেয়ে অভ্যস্ত, এর জন্য আমাদের কাছে এটা বেশি ভালো লাগে। ঘুরে ঘুরে তো একই কথা। যাই হোক, আমার ভর্তা বানানো শেষ, আমি হচ্ছে এখন উঠাই নিব। আর আজকে কার কার বাসায় শুটকি ভর্তা বানানো হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা শুটকির তরকারি রান্না করা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কে কে আমার ভিডিও দেখেন এটাও আমাকে জানাবেন, কারণ অনেক ব্রাহ্মণবাড়ির আপুরা আমার ভিডিও দেখে। আমি যখন বাসা থেকে বের হই আমার অনেক আপুদের সাথে দেখা হয়, এটা আমার খুব ভালো লাগে যে না আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষও আমাকে দেখে। আর নিজের এলাকার মানুষ দেখলে অন্যরকমই একটা শান্তি কাজ করে। আর এটা হচ্ছে সবচেয়ে মজার পার্ট এই ভর্তার মধ্যে, পাটা পোছা ভাতটা খাওয়া। এই ভাতটা এত মজা লাগে কেন, সবাই আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, মানে সবাই দেখা যায় অল্প অল্প করে সবাই আমরা মিলেমিশে খাই এই ভাতটা, অনেক মজা। আর আমি যখন ভাতটা মাখতেছিলাম তখনই আমার মুখে পানি চলে আসছে যে আমি কখন এটা খাবো। তার জন্য তাড়াতাড়ি মেখে পাটায় থাকা অবস্থায় হচ্ছে আমি অল্প করে একটু খেয়ে নিয়েছি। আর এই ভর্তা দিয়ে অনেক বেশি ভাত খাওয়া যায়, যেটা কিনা মাংস ভাতেও খাওয়া যায়। যারা ঈদের পর থেকে মাংস খেতে খেতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছেন তারা এই ভর্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর একটু বেশি পেঁয়াজ দিয়ে করবেন, তাহলে অনেক বেশি মজা লাগে, কারণ পেঁয়াজগুলো যখন কামড়ে পড়ে তখন অনেক ভালো লাগে আসলে। আর আজকে আমাদের বাসায় ঈদের পরে এই প্রথম মানে মাংস ছাড়া আমরা আজকে খাচ্ছি। আবার আমার কথাটা আপনাদের কাছে ভালো লাগবে না, আমি এটা বলেছি এই কারণে, কারণ আমাদের বাসায় প্রতিদিন দেখা যায় দুপুরে মেহমান থাকে বা রাতে মেহমান থাকে, আর মেহমানদেরকে তো অবশ্যই প্লেটে মাংস ভাত দিতে হয়, তার জন্য আর কি কথাটা বলার। আজকে আমাদের বাসায় কোনো মেহমান ছিল না, যার জন্য আমরা আজকে ঘরোয়াভাবে খাবার খেয়েছি। আর আজকে আমাদের পাতিলের ভাত একদম সমান সমান হয়েছে। অন্য সময় দেখা যায় দুপুরে খাওয়ার পরও ভাত থেকে যায়, কিন্তু আজকে এক মোট ভাতও ছিল না, একদম সমান সমান। ফেসবুকে ঢুকলেই শুধু তন্নিস কিচেনের ডালাগুলা চোখের সামনে ঘোরাঘুরি করে, আর এই ডালাগুলা দেখার পর খেতে ইচ্ছে করে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার মনে সবসময় একটা প্রশ্ন থাকতো এই ডালাগুলা ডেলিভারি কিভাবে দেয়। আজকে আমি নিজের চোখে দেখে নিলাম যে ওরা কত সুন্দরভাবে ডেলিভারি গুলা দেয়। কিচেনের নিজেদের ডেলিভারি ম্যান একদম হাসি মুখে কাস্টমারের বাসার ভিতরে ডালাগুলা পৌঁছে দেয়, যেন কাস্টমারের কোনো ধরনের কষ্ট না হয়। খাবার খাওয়ার আগেই আমি ওদের সার্ভিস আর প্যাকেজিং দেখে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। এত বড় ডালা কি একা খাওয়া যায় বল? আর এটা ছিল ভালোবাসার ডাবল ডালা। ভালোবাসার ডাবল ডালা তো অবশ্যই ভালোবাসার মানুষদেরকে নিয়ে খেতে হবে, তার জন্য আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি বাসায়। আর সুন্দর করে একটুখানি সাজুগুজু করে রেডিও হয়েছি, যেন সুন্দর করে প্রেজেন্ট করতে পারি আপনাদেরকে এত সুন্দর একটা ডালা। কে কে তন্নিস কিচেনের খাবার খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো খান নাই তাদেরকে বলবো যে জলদি জলদি কোনো কিছু একটা অর্ডার করে খেয়ে নিন, কারণ হচ্ছে এত মজাদার খাবার আমি আমার লাইফে এখন পর্যন্ত খাই। ওদের প্যাকেজিং থেকে শুরু করে সবকিছুই ছিল একদম টপ নচ। আমার মনে চাচ্ছিল যে এটা দিয়ে আমি আরো অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করি, আমার কাছে ওদের প্যাকেজিংটা এত ভালো লাগে। চলেন এবার খুলে দেখি এটাতে কি কি আছে। এই ডালাটার নাম ছিল ভালোবাসার ডাবল ডালা। এটাতে ছিল বাসমতি চালের কাচ্চি, 2টা আস্ত মুরগি, তারপর ছিল 16 পিস মাটন, 8 পিস ডিম, 8 পিস কাবাব, 8 পিস আলু, 8 জনের সালাদ। মোট কথা এটা একটা 8 জনের ডালা ছিল, কিন্তু আমার কাছে খাবারের কোয়ান্টিটি দেখে মনে হয়েছিল 10 থেকে 12 জন একদম ইজিলি খেয়ে ফেলতে পারবে, মানে কোনো ধরনের খাবারে টান পড়বে না। এদিকে আমি যে পিছনে হালকা পাতলা ডেকোরেশন করেছিলাম সেটা তো খুলে খুলে পড়ে যাচ্ছে, কারণ এই ট্যাপগুলা দেয়ালের মধ্যে থাকে না, আর আমার দেয়ালের অবস্থাও খুব বেশি ভালো। এবার আসেন আমি দেখাই ওদের আস্ত চিকেন। 2টা ছিল এখানে, মানে যেহেতু এটা 8 জনের খাবার তো 2টা, তাহলে 4 পিস 8 পিস হয়, কিন্তু খাবার আপনারা খেতে পারবেন 10 থেকে 12 জন। আর ওদের খাবারগুলো দেখতে যেমন মানে ভিডিওতে দেখার পর আমাদের যেমন খেতে ইচ্ছে করে, বাস্তবে তার থেকেও অনেক অনেক বেশি মজা। এবার আপনাদের কাছে মনে হতে পারে আমি মনে হয় টাকা খেয়ে তারপর ভালো বলতেছি, আসলে ব্যাপারটা এরকম না। আমার কাছে ভালো লেগেছে বলে আমি রিভিউ দিচ্ছি, যদি আমার কাছে খাবারটা খেয়ে ভালো না লাগতো আমি কখনোই আপনাদেরকে বলতাম না যে আপনারাও কিনে দেখেন বা খেয়ে দেখেন। আমার কাছে এত ভালো লেগেছে খাবারটা যে পরবর্তীতে আমার মনে চাইছে যে আমি এদের সবগুলো আইটেম ট্রাই করব, যতগুলো আইটেম ওরা
ধরা হচ্ছে ডেলিভারিতে, সবগুলো আমি ইনশাল্লাহ ট্রাই করব আর আপনাদের সাথেও আমি শেয়ার করব। এদিকে আমি একা একাই খেয়ে ফেলতেছিলাম, যাদেরকে ডেকে নিয়ে আসছি বাসে তাদেরকে না দিয়েই ভাবলাম যে তাদেরও তো অনেক খেতে ইচ্ছা লাগতেছে, আমাকে বলতেছিল তাড়াতাড়ি শেষ করার জন্য যেন ওদেরকে খাবার সার্ভ করে দিতে পারি। মাংস যে এতটা মজা হতে পারে এবং খাসির মাংসের মধ্যে যে খাসির স্মেলটা মানে চলে যায় রান্নার পরে, এটা আমি তন্নিস কিচেনের খাসির মাংসটা না খেলে আমি বুঝতেই পারতাম না যে এতটা মজা হয়। মানে আমার কাছে মনেই হইতেছিল না যে আমি খাসির মাংস খাইতেছি, মানে খাসির যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা একদমই ছিল না। আমি এখন সবাইকে খাবার সার্ভ করে দিতেছিলাম আর আমি একটু কাবাবটা লুকায় লুকায় একটু বেশি খেয়ে ফেলছিলাম, কারণ কাবাবটা আরো বেশি মজা হয়েছিল। আর আমার কাছে মানে আমার জানতে চাই ইচ্ছা লাগতেছে যে ওদের খাবারের রেসিপিগুলা কেন ফেসবুক পেজে শেয়ার করে না। আমার মতো যারা ছিল তারা তো একটু একটু শিখতে পারতো। আর বিয়ে বাড়ির কাবাব তো অনেক খেয়েছি, সত্যি বলতে তন্নিস কিচেনের কাবাবের সাথে অন্য কোনো কাবাবের তুলনায় জীবনে যত কাবাব খেয়েছি সবচেয়ে বেস্ট ছিল তন্নিস কিচেনের কাবাব। আর ওদের চিকেনগুলো এত ভালো করে রান্না হয়েছে যে আমি ধরা মাত্রই খুলে চলে আসছিল। এই প্রথম কোনো ভাইরাল খাবার ট্রাই করে এত মজা লেগেছে আমার। অন্য সময় দেখি যে ভাইরাল কোনো কিছু হলে সেই খাবারটা এত স্বাদ লাগে না যতটা ভাইরাল হয়, কিন্তু আমার কাছে এই খাবারটা অনেক অনেক মজা লেগেছে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই আবার খাইতে ইচ্ছা লাগতেছে, মনে হইতেছে যে ইস আবার একটু খাই, মানে এত মজা লাগতেছিল। আর এই খাবারটা খাওয়ার জন্য আমি ঢাকায় গিয়েছিলাম আর এখন আমি ব্রাহ্মণবাড়িয়াতে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। পার্লার থেকে আমার জুতা চুরি হয়ে গিয়েছে। সেদিন আমি ব্রাহ্মণবাড়িয়া ঐশী বিউটি পার্লারে গিয়েছিলাম আমার বোনের সাথে, আমার বোন ফেসিয়াল করতে যাবে, তো তার জন্য আমি তার সাথে গিয়েছিলাম। আমি গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিলাম, যেহেতু ফেসিয়াল করতে অনেক টাইম লাগে, প্রায় 2-2.5 ঘন্টার মতো টাইম লাগে। তো আমি ওয়েটিং রুমে বসেছিলাম আর জুতা যেহেতু বাইরে রেখে আসতে হয়, তো সব কাজ শেষ করে আমরা যখন বের হবো তখন দেখি যে আমার জুতা নাই, মানে জুতা চুরি হয়ে গিয়েছে। আমি ওদের পরে ওখান থেকে একটা মেয়ে এসে সবার জুতাগুলো, মানে যারা যারা ছিল পার্লারের ভিতর সবাইকে সবার জুতা পরাইছে, কারণ কেউ যদি ভুলে নিয়ে যায় তাহলে তার জুতাগুলো ঠিকই থাকবে আর আমার জুতাগুলো নিয়ে যাবে। কিন্তু পরে দেখা গেলো যে কোনো এক্সট্রা জুতাই পাওয়া যায় না যেগুলো পরে আমি বের হব। তো তারপর তারা আর তেমন কোনো কিছু করলো না, মানে এটার দায় তাদের না, যেহেতু জুতা চুরি হয়ে গিয়েছে। আসলে চুরি হয়ে গিয়েছে, এখন তো জুতা ফেরত আনা যাবে না আর আমারও হাতে সময় নেই, কারণ বিকালেই হচ্ছে মানে সন্ধ্যার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। আর আমি যেহেতু বিয়ে খাওয়ার প্রিপারেশন নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে আসিনি, হঠাৎ করে বিয়ের অনুষ্ঠান ছিল তো আমার হালকা পাতলা কেনাকাটা ছিল। তারপর আমি ঐশীর সামনে থেকে রিক্সা নিয়ে চলে আসি বিবেরিয়া টাওয়ারে এখানে জুতা দেখার জন্য। ফার্স্ট টাইম কয়েকটা হিল দেখেছিলাম, কারণ আমি হিলও নিয়ে আসি নাই, কিন্তু আমার কাছে এখন কোনো ধরনের জুতাই নেই। তার জন্য আমি পরবর্তীতে এই জুতাগুলো কিনি, মানে আমি ভাবলাম যে স্লিপারই কিনি, তাহলে আমি রেগুলার ইউজ করতে পারবো। আর জুতা তো ঢাকায় যাওয়ার পরে আবার বাসায় তো জুতা আছে। যেহেতু আমি খালি পায়ে দোকানে গিয়েছি, দোকানদার তো বুঝতেই পারছে যে আমার জুতাগুলো একদম কিনতেই হবে, তাই তার কোনোভাবে দামও কমাচ্ছিল না। তো আমি এখান থেকে কনফিউশনে ছিলাম যে কোন জুতাগুলো নিব। তারপর এখান থেকে এক জোড়া স্লিপার নেই 500 টাকা দিয়ে। আমি গিয়েছিলাম নিউ মার্কেটে ব্লাউজ দেখার জন্য। তারপর আমার এই ব্লাউজটা অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার আসলে শাড়ির সাথে ম্যাচ হইতেছিল না, তার জন্য আমি এটা নিয়ে নেই। তারপর আমি একটা গোল্ডেন কালার ব্লাউজ নিয়ে চলে আসছি, কারণ আমার কোনো ব্লাউজের কালেকশনই পছন্দ হইতেছিল না। তারপর বাসায় চলে আসছি। সন্ধ্যার সময় আমি বের হয়ে যাব, তার আগে আসলো আমার একটা পার্সেল। তো পার্সেল আসার পর তো আসলে কখন পার্সেলটা খুলবো সেই অপেক্ষায় থাকি। তো আমি তাড়াতাড়ি করে পার্সেলটা খুলে নিতেছি। আর এই পার্সেলে ছিল আমার অনেক দিন অপেক্ষার একটা ময়শ্চারাইজার, যেটার জন্য আমি অনেক অপেক্ষা করতেছিলাম। আর যেহেতু এখন অনেক গরম আর আমার স্কিন অনেক বেশি অয়েলি প্লাস অনেক বেশি সেন্সিটিভ, যা খুশি তা আমি স্কিন ইউজ করতে পারি না। এটা আপনারা আমার স্কিন দেখলেই বলবেন, দেখলে বুঝতে পারবেন যে 12 মাসের মধ্যে 11 মাস হচ্ছে আমার স্কিন খারাপ থাকে আর 1 মাস ভালো থাকে। তো আমি এটা ইউজ করার আমার অনেক দিনের শখ ছিল যে আচ্ছা দেখি এটা কেমন। তো এটার জন্য আমাকে অনেক টাকা জমানো লাগছে। আমি অনেকদিন টাকা জমিয়ে তারপর হচ্ছে এই ময়শ্চারাইজারটা আমি প্রি অর্ডার করেছিলাম। আর আপনারা তো সবাই জানেনই আমি কোন পেজ থেকে প্রি অর্ডার করি। আপনারা যদি চান যে অথেন্টিক প্রোডাক্ট নিতে চান আর কি, তখন ওদের কাছ থেকে প্রি অর্ডার করতে পারবেন, কারণ ওদের কাছে আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে প্রি অর্ডার করেই নিই। এখন যারা আমার হ্যাটার্স আছেন তারা আবার কমেন্ট করবেন যে এত কিছু ব্যবহার করেও স্কিনের এই অবস্থা, তো কি করার আছে, তার জন্য কি আমি ব্যবহার করা বন্ধ করে দিব নাকি? যাই হোক, পরের দিন বিয়েতে গিয়েছিলাম, বিয়ের খাবার দাবার এই যে আমরা সবার পরে খাইতেছিলাম। তারপরের ভিডিও হচ্ছে এটা, না সরি এটা তার আগের ভিডিও, মানে তার আগের মানে 15 জুন আর কি। আমি একটু ঘুরতে গিয়েছিলাম, এটার রিলস তো আপনারা দেখে ফেলেছেন এতক্ষণে। আর এই ড্রেসটা আপনারা সবাই এত পছন্দ করেছেন, মানে আমার খুব ভালো লেগেছে যে আপনারা আমার ড্রেসগুলো অনেক পছন্দ করেন। তো আমি এটা ডিটেলস ভিডিও আবার হচ্ছে আরেকটা ব্লগে দিয়ে দিব, তার আগে ছোট ছোট ক্লিপগুলো দেখাই। আর এই ড্রেসটা আমি বলে দিই কোন পেজ থেকে নিয়েছি। এটা আমি অনেকের কমেন্টের আনসার দিয়েছি, অনেকের মেসেজের আনসার আমি বলে দিয়েছি। অরিন্দ্রিতা পেজ থেকে নিয়েছি আর এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। তো আমার কাছে কোনো ড্রেস ভালো লাগলে বা কেউ কোনো কিছু জানতে চাইলে আমি হচ্ছে নিজে থেকে বলে দিই এটা আমি টাকা দিয়ে কিনি বা প্রমোশনের জন্য পাই, নিজে থেকে হচ্ছে আমি বলে দিই যে আমি কোন পেজ থেকে নিয়েছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আমি আগে জানতাম না। যারা ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন তারা সময় সুযোগ পেলেই ঘুরে আসতে পারেন। আর ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস নদী থাকার কারণে এত সুন্দর সুন্দর জায়গা হয়েছে এখন ঘোরার জন্য। আর আমি এবার ঢাকা থেকে আসার সময় প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আমি এবার ঘুরতে যাব। আর আমার এই ভিডিওটা ছিল ঈদের 2 দিন পরে, তখন কি পরিমাণ গরম ছিল এটা আপনাদের সবারই মোটামুটি মনে আছে হয়তো।
অনেক অনেক বেশি গরম ছিল। আমি আজকে যাব ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে নাকি একটা চা বাগান আছে, সেটা দেখার জন্য। আমি জাস্ট ফেসবুকে পোস্ট দেখেছিলাম, তার জন্য ভাবলাম যে আমিও একটু ঘুরে আসি। আর এর জন্য আমি এই ড্রেসটা পরবো। আর আমার এই ড্রেসটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আসতেছে, যেটা আমি কোথা থেকে নিয়েছি, এটার প্রাইস কত। এই ড্রেসটা আমি অরিন্দ্রিতা পেজ থেকে টাকা দিয়ে কিনেছি, আর এটার প্রাইস ছিল ৩৩৫০ টাকা। আর ওদের কাছে হচ্ছে প্রি অর্ডার করা লাগে, মানে 25 দিন আগে আপনার অর্ডার করা লাগে, তারপর হচ্ছে আপনি অর্ডার দেওয়ার 25 দিন পরে পাবেন। আর ১,০০০ টাকা আগে অ্যাডভান্স করে দেওয়া লাগে, ও না, 50% টাকা আগে অ্যাডভান্স করে দেওয়া লাগে। কিন্তু আমি ১,০০০ টাকা অ্যাডভান্স করেছিলাম, কারণ আমার বিকাশে তখন ১,০০০ টাকাই ছিল। যাই হোক, আর এই ব্যাগটা আমি নিয়েছিলাম দারাজ থেকে ৩০০ টাকা দিয়ে। এই ড্রেসটা চাইলে আপনার উপরে যে টপসটা আছে এটা আলাদা করে লং করতে পারবেন। আমি যেটা পরছি এটা লং আছে 28, আপনারা চাইলে আরেকটু বাড়াই নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে এক্সট্রা টাকা দিতে হবে আর কি। যাই হোক, আমি আমাদের বাসার এখান থেকে মানে ডিসি বাংলো থেকে রিক্সা নিয়ে নিয়েছি একদম শেখ হাসিনা ব্রিজ পর্যন্ত। আচ্ছা, এখন হয়তো বা নামটা চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, বাট আমি তো শেখ হাসিনা ব্রিজ নামেই চিনি। তারপর ওইখানে গিয়ে নেমে গিয়েছি, আর এত রোদ ছিল, এত ধুলাবালি, এত গরম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখনই আমি ২ নম্বর ব্রিজটা পার হয়েছি তখনই দেখি রাস্তার অবস্থা একদম নাজেহাল, মানে রাস্তার মধ্যে কাদা। আর এখানে নাকি সকাল থেকে বৃষ্টি হইতেছে। আর সিনজিতে ওঠার পর তো বাতাসে আমার চুল একদম এলোমেলো হয়ে যাচ্ছিল। যদিও আমি চুলগুলো এই কারণেই বেঁধে আসছিলাম, যেন সামনের চুলগুলো এলোমেলো না হয়, যেন আমি সুন্দর করে একটু ভিডিও করতে পারি, কারণ আমার চুলগুলো অনেক বেশি মানে কেমন জানি আর কি, ম্যানেজেবল না এত। আর এই যে দেখেন, রাস্তার এত মানে ভাঙ্গা ছিল, একটুখানি রাস্তা ছিল, মানে ব্রিজটা ২ নম্বর ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পরেই ভাঙ্গা রাস্তা শুরু হয়ে যায়। তো ভাঙ্গা রাস্তা থাকার কারণে দেখা যায় পানি জমা ছিল, আর সেখান থেকে সিনজিটা যাওয়ার পরে পানি ছিটকে এসে আমার সাদা পায়জামা একদম বাসা থেকে দেখে আসলাম কি পরিমাণ রোদ, মানে আমি একদম ঘামতেছিলাম ফ্যানের নিচে বসে। আর এখানে এসে দেখি সকাল থেকে নাকি এখানে বৃষ্টি হইতেছে। তো আমি যদি আগে জানতাম যে সকাল থেকে বৃষ্টি হইতেছে তাহলে আমি আসতাম না, কারণ এখানে একটুখানি মাটির রাস্তা আছে যেটা কিনা একটু ভাঙ্গা আর কি। আর আমার আজকের উদ্দেশ্য হচ্ছে আমি সিনজি দিয়ে ডিরেক্ট আউলিয়া বাজার নামবো, সেখান থেকে মাটির রাস্তা আছে একটা, ওই রাস্তা ধরে তারপর হচ্ছে আমি যাব চা বাগানে। কিন্তু ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে বৃষ্টি আর থামতেছেই না। আমি দোকানে বসে আছি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ৪টা বেজে গেছে। আর ওইখানে মানুষগুলো এত বেশি আন্তরিক ছিল যে আমাদেরকে দোকানে বসতে দিছে। আর ওনারা আমাদেরকে বলতেছিল যে আমরা যেন চলে যাই, কারণ আজকে অনেক মানে সকাল থেকে বলতে গেলে ডল নামছে আর কি। আর ওইখানে যেহেতু মাটির রাস্তার অবস্থা অনেক খারাপ, আমরা যাইতে পারবো না, তার জন্য আমরা আবার রিটার্ন আসছি। চম্পকনগর বাজারে আসছি সম্ভবত, সেখানে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে এসে দেখি যে কোনো কিছু নেই, একমাত্র মানে মুরগি আর হচ্ছে ভাত আছে, পোলট্রি মুরগি আর ভাত। কারণ আমরা যখন গিয়েছি তখন প্রায় 4:30 বাজে খাবার খেতে, তখন ওদের দুপুরের খাবার যা ছিল সব শেষ হয়ে গিয়েছে। আমার ইচ্ছা ছিল আমি ভর্তা ভাত খাবো, ছোট মাছ দিয়ে ভাত খাবো, কারণ গ্রামের বাজারের দোকানের এই খাবারগুলোই মজা। আর আমি চম্পকনগর বাজারকে যদি গ্রামের বাজার বলি তাহলে ভুল হবে, আমার কাছে অনেকটা শহরের বাজারের মতোই লাগছে। তারপর আসার সময় দেখি জাম, আর জামগুলো অনেক সস্তা ছিল, মানে 80 টাকা কেজি ছিল। তারপর আমি এখান থেকে জাম 1 কেজি নিয়ে আসছি, কারণ আমাদের এখানে দেখা যায় 200, 250, 150 এরকম টাইপের দাম আর কি। তারপর হচ্ছে আমি চম্পকনগর, সম্ভবত এটা চম্পকনগর বাজারই হবে, কারণ আমি ওই এরিয়াটা এত চিনি না। এইবারই আমি জীবনে প্রথম গিয়েছি, কারণ ওইদিকে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, যার জন্য আসলে যাওয়া হয় না। আর এখানে আমি খুবই অবাক হয়েছি যে এত কাছ থেকে বিমান দেখা যায়, মানে সেগুলো নাকি ভারতের, আগরতলার, আমাদের না আর কি। যাই হোক, এখানে আমি যখন আসতেছিলাম তখন বৃষ্টি প্রায় থেমে গিয়েছে। আমি ভাবতেছি যে এখন কেন বৃষ্টিটা থামলো, যখন আমি আসছি তখন এত বৃষ্টি ছিল। আর সকাল থেকে বৃষ্টি হয়ে রাস্তাঘাট অনেক খারাপ হয়ে গিয়েছে। আর আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ আমার এত সুন্দর ড্রেসের পায়জামাটা একদম কাদায় কাদায় ভরে গিয়েছে। যদিও এটা এখান থেকে দেখা যাচ্ছে না, মানে ভিডিওতে দেখা যাচ্ছে না, কিন্তু সাইড দিয়ে নিচের অংশে অনেক বেশি কাদা লাগছে। তারপর হচ্ছে আমি আবার শেখ হাসিনা ব্রিজের এখানে আসছি, এটা ছিল 2 নম্বর ব্রিজ। আর এখানে অনেক পানি আসছে, তো আমি ভাবতেছিলাম যে এখানে নৌকা দিয়ে ঘুরতে যাব। পরে মনে হলো যে না, আজকে না যাই, অন্য একদিন যাই। আর এখানে হচ্ছে নৌকা 1 ঘন্টায় 500, 600, 800 এরকম, যার কাছ থেকে যেমন পারে তেমনই নেয় আর কি। আবার চাইলে পার পার্সনও যাওয়া যায়, সেক্ষেত্রে 50 টাকা করে মানে 50 টাকা করে দেওয়া লাগে। আর এই 2টা ব্রিজ হওয়াতে আমাদের ব্রাউনবাড়িয়া যারা শহরের ভিতরে আছি বা আশেপাশে এলাকাতে আছি তাদের জন্য অনেক সুবিধা হয়েছে, যে সবাই প্রতিদিন বিকালবেলা সেখানে ঘুরতে যায়, মানে ফ্যামিলি নিয়ে সময় কাটাই। অনেকের আছে বন্ধুদেরকে নিয়ে যায়, বান্ধবীদেরকে নিয়ে যায়, ভালো লাগে, কারণ এত বাতাস। আর এই তিতাস নদী তো আমাদের ব্রাউনবাড়িয়াবাসীর অহংকার বলা যায়, কারণ এটা থাকাতে আমাদের জন্য যে কত সুবিধা হয়েছে। যাই হোক, এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। যেই কাজে আমি গিয়েছিলাম সেই কাজটা আমার হয়নি। ইনশাল্লাহ কোনো একদিন আবার বিজয়নগর, চম্পকনগর, তারপর হচ্ছে আউলিয়া বাজার এদিকে যাব। আর যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন ওই এলাকা থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।